সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে বেড়েছে ঘুষের রেট, মেয়র যখন জমিদার। মানবজমিন ভুল ট্রেনে ওঠা নারীকে টাঙ্গাইলে দল বেঁধে ধর্ষণ। হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ। কালের কণ্ঠ ভ্রমণ বিচার আড়ালে মানব পাচার, নির্বাচন বণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রধান উপদেষ্টা। আমার দেশ সন্তুলার মা মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী রোডম্যাপ। কালবেলা আগামীর সংকট পিয়ার ইস্যু, বাংলাদেশে সরকার গঠন কঠিন হয়ে যাবে। দেশ রূপান্তর, সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম, নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখতে হবে। খবরের কাগজ, এআই এর অপব্যবহার রোধে চ্যালেঞ্জ বহুমুখী, বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না। আলোকিত বাংলাদেশ, এবার বিভাগীয় সমাবেশ ও আসনভিত্তিক পদযাত্রা, এবার না ফেরার দেশে আজ জারিফ ও মাসুমা। করতোয়া, এ সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা, চলে গেল আরও 2 জন। নির্বাচন নিয়ে বেশ খবরাখবর আছে। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আজকে সাক্ষাৎ হয়েছিল, তখন তিনি নির্বাচনের বিষয় নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন কাগজ বিভিন্নভাবে আসছে। কোনো কাগজ 4-5 দিনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, কোনো কাগজে আসছে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব তারা এইভাবেই বলেছেন, যদিও এটা বাস্তবসম্মত না, এটা নির্বাচন কমিশনের কাজ। যাই এটা একটা। আবার প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন নিয়ে নির্বাচন যাতে বন্ডুল করা না হয়, তাতে এই আশঙ্কাটা কেন তা নিয়ে বুঝতে পারছি না। নির্বাচনের তো কোনো দেখাই নেই। মতি ভাই, আপনি ঠিকই বলেছেন যে আপনার প্রথাগতভাবে বা কায়দা মতো আপনি হিসাবে নর্ম অনুযায়ী যেটা প্রপারিটি যেটাকে বলে, যেটা প্রপার, সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার হচ্ছে ঘোষণা দিবেন। তাই দেওয়ার কথা, এটাই তো আমরা দেখে আসছি যে নির্বাচনের তারিখ দিয়ে এবং করার জন্য, এবং রোড ম্যাপটা বলবেন। এবং আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের এখানে যে রাজনৈতিক দলের সাথে নির্বাচনের ব্যাপারে উনি যখন সে মিটিংটা ডাকলেন, এটা হচ্ছে মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনার দিনেই বা পরের দিনেই বোধহয় এখানে হচ্ছে যে উনি প্রথম 4টি দলকে ডাকলেন, তারপর 12টি দলকে ডাকলেন, তারপর 13টি দলকে ডাকলেন। এবং এই আপনার এই প্রোগ্রামের মাঝখানে আমি বলে দিই, কেননা তত কিছুতে আশা হয় নাই, তো আমার আন্তরিক আমি বলবো যে হচ্ছে সহানুভূতি আমি জানাই হচ্ছে, এবং ওদের মাইলস্টোনের প্রত্যেকটি এখানে হচ্ছে নিষ্পাপ নিরীহ যে শিশু, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং হচ্ছে যে এয়ারফোর্সের যিনি পাইলট, এরা সবাই শহীদ হয়েছে খুব মর্মান্তিকভাবে। এটা কাম্য না। এখন আপনার প্রশ্নে আসি, ইলেকশন কখন ঘোষণা হবে এটা নিয়ে তো এক প্রকারের একটা অনেক জল্পনা কল্পনা ছিল, যেটা আপাতত এটাকে রহিত করা হয়েছে যখন ডক্টর ইউনূস বললেন যে যদি শর্ত সাপেক্ষ, যদি আপনার বিচার এবং হচ্ছে সংস্কারের যদি মোটামুটি সন্তোষজনক অগ্রগতি হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে বাধা নাই। এটা কিন্তু কোয়ালিফাইড এখানে কন্ডিশন। তো ফেব্রুয়ারি হোক বা এপ্রিল হোক 2025 মানে 2026 সালে এখানে হচ্ছে যে এটা হচ্ছে এখানে হচ্ছে একটা ডেডলাইন এখানে টেনে ধরেছে। তাই কিন্তু নির্বাচন নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এখন, এই আগাম নির্বাচন নিয়ে এতদিন ছিল নির্বাচন তারিখ ঘোষণা করা হবে না, বলা হবে না, কি অবস্থা। এখন পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে তো আমি জানি না, যত সময় যাচ্ছে তত ঘোলাটে হচ্ছে পরিস্থিতি, এবং এতেই হচ্ছে যে সংশয়টা আরো বাড়ছে। এবং এটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা নাই। যখন ডক্টর ইউনূস বলছেন যে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পরাজিত শক্তি মানে বিগত সরকার যে আওয়ামী লীগের যারা হচ্ছে সমর্থক, তাদের হচ্ছে যেখানে উনি ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন, কিন্তু যতই এখানে বাধা বিপত্তি হোক উনি নির্বাচনটা নিয়ে এগিয়ে থাকবেন এবং তার জন্য রাজনৈতিক দলের সমর্থন চাইবেন। কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে যে আপনি দেখুন যে শুধুই কি এখানে হচ্ছে আগের সরকারের এখানে হচ্ছে যে পরাজিত শক্তি যারা, তারাই কি এখানে শুধু তৎপর আছে? কেন আপনি দেখুন যে উনি তাহলে তো বলা উচিত ছিল যে এনসিপি যে এখানে হচ্ছে গোপালগঞ্জে
একটা হচ্ছে যে আপনার যখন একটা ভলাটাইল সিচুয়েশন, তখন যেখানে রাজনৈতিক যেখানে সমাবেশ করলো, আপনি বলতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো দলের হচ্ছে রাজনৈতিক সমাবেশ করার এখানে স্বাধীনতা আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এক ধরনের প্রাজ্ঞতা দরকার ছিল, এক ধরনের ম্যাচুরিটি দরকার ছিল। তো এই যে এখানে একটা উস্কানিমূলক এখানে একটা পরিস্থিতিতে এখানে যে গোপালগঞ্জে যেখানে আমরা দেখলাম যে গন্ডগোল হলো, পরিস্থিতি এখানে হচ্ছে আবার ঘোলাটে হয়ে গেল, তো এটার জন্য কিন্তু, এবং আপনি দেখুন হচ্ছে যে এনসিপি আপনি যদি নেতাদেরকে দেখেন এবং ক্ষেত্র বিশেষে জামাতের নেতা বা অন্যান্য ছোট ছোট দলের, যেখানে ছোট মানে হচ্ছে এখানে হচ্ছে রাজনৈতিক সমর্থনের জন্য, তো এদের কিন্তু এখানে মাঝে মধ্যে আপনি যখন টোনটা যেটা দেখবেন বা আপনি হচ্ছে মেসেজটা দিবেন, তারা কিন্তু বারবার বলছে হচ্ছে যে আগে সংস্কার, আগে হচ্ছে যে আপনার হচ্ছে জুলাই চার্টার, যে জুলাই চার্টার এখনো আমরা কিন্তু দেখা পাই নাই, এবং হচ্ছে যে এখনো হচ্ছে যে ওই আপনার আনুপাতিক হারে যেখানে প্রতিনিধিত্ব বা হচ্ছে প্রপোর্শনাল সিস্টেম যেখানে এখানে আপনার নির্বাচন হবে, এটার ব্যাপারেও কিন্তু আপনার বড় রাজনৈতিক দলের মধ্যে এখানে এখনো মতনৈক্য আছে। তো এবং আপনার যে যথেষ্ট যে সংস্কার হবে, এই যথেষ্ট সংস্কারের পরিধিতি কতটুকু, এটার এখানে হচ্ছে ট্যাঞ্জিবল এখানে বা এখানে হচ্ছে যে কতটুকু সংস্কার হলে যে নির্বাচনটা হবে, এটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এখন আমি যেটা আছে বলবো, এবং এটা পুরোপুরি ওদের দোষও না, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ কিন্তু এখন আমি এটা ইন দ্য স্টেট অফ পারমানেন্ট এখানে হচ্ছে যে আমি বলবো হচ্ছে পলিক্রাইসিস মানে বহুমাত্রিক সংকট, এবং এই বহুমাত্রিক সংকটের মধ্যে এক হচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুই হচ্ছে অর্থনীতির যে স্থবিরতা যেখানে এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি, কিছুটা সরকার সক্ষম হয়েছে, কিন্তু এখনো আপনারা দেখবেন যে বেসরকারি খাতে ওই আপনি দেখবেন যে ওই বিনিয়োগের ছোঁয়াটা নেই। বিদেশি জানেন যে জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে এডিবি, আমি ওই দিকেই যাচ্ছিলাম যে, এবং হচ্ছে যে আমাদের এই যে যুক্তরাষ্ট্রের যেখানে মরার উপর খাড়ার ঘা, এখানে হচ্ছে যেখানে যে এই যে আমাদের রেসিপ্রোকাল ট্যারিফের উপর যেখানে এখন 35% নেমে আসছে, তো নেগোসিয়েশন যেটা হচ্ছে, যে নেগোসিয়েশন এখানে আপাতত সন্তোষজনক এখন আমরা কোনো এখানে ফলাফল পাই নাই, এবং তার সাথে সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যখন জুড়ে দিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, কেননা অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিনিধিত্ব করছে, তো দেশের প্রতিনিধিত্ব করছে তাদের উপর কি কারণে এখানে, এবং বলা হচ্ছে যে এইসব বিষয়ে এখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, বহু ইস্যু হচ্ছে নন ইকোনমিক, মানে অর্থনৈতিক বহির্ভূত। অর্থনৈতিক বহির্ভূত কি জিনিস হতে পারে? এটা কি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এটা কি হচ্ছে মানে রোহিঙ্গা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা নিয়ে আগে বিতর্ক হয়েছিল, বা জিসোমিয়া বা আকসা, কি জিনিসে নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে যে চাপটা বা এখানে আমাদেরকে চাপ দিচ্ছে, কেন এখন তো হচ্ছে শুধু অর্থনৈতিক এখানে সমঝোতা হচ্ছে না, আপনি অর্থনীতির সাথে ভূ রাজনীতিও চলে আসছে, ভূ অর্থনীতিও চলে আসছে, এবং চীনকে এখানে হচ্ছে আমি বহুবার আপনার প্রোগ্রামে বলেছি, বহু জায়গায় বলেছি, সেমিনার কনফারেন্সে, যুক্তরাষ্ট্র চায় চীনকে ছলে বলে কৌশলে কন্টেইন করার জন্য। তো চীনের উপর যে আমাদের কাঁচামাল আমদানি করার যেখানে নির্ভরশীলতা, বা চীনের বিনিয়োগের উপর নির্ভরশীলতা, বা চীনের যে প্রযুক্তির উপর নির্ভরশীলতা, ওগুলো কমিয়ে আনতে বলা হচ্ছে। তো এইভাবে বাংলাদেশ সামলাবে কিভাবে? এবং তার সাথে সাথে হচ্ছে যে আমাদের ভারতের সাথে যে আমাদের সম্পর্কটা, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র, আমার মনে মানব জমিনে আপনার একটা প্রবন্ধ বেরোচ্ছে এখানে, তো ওইটার সাথে এখানে হচ্ছে যে আমরা এটার সমাধান করব কিভাবে? কেন ভারতে আমরা দেখছি যে এখনো পুশিং চলছে, আমরা দেখেছি হচ্ছে যে এখনো হচ্ছে যে তাদের বিএসএফ এর ফায়ারিং এখানে আমরা ফেনীতে দেখেছি যে 2 জন লোক এখানে আমাদের এখানে শহীদ হয়েছেন, এবং তার সাথে সাথে ভিসার যেখানে হচ্ছে যে আপনি এখানে যে ভিসা যেখানে এখানেও বন্ধ হয়ে আছে অনেক অংশে, বা আমাদের ট্রান্সশিপমেন্টের যে এখানে ব্যবস্থা ছিল সেটারও এখানে বন্ধ হয়ে আছে, এবং হচ্ছে যে ভারতের মিডিয়াতে এখনও যেমন এনডিটিভি, আমি এখানে কোট করে বলছি, এখনও যে কিছু ডিসইনফরমেশন করছে বা মিথ্যা অপপ্রচার করছে, তো এগুলোর সাথে এখানে আমরা ভারতের মতো একটা বড় একটা রাষ্ট্রের সাথে, হ্যাঁ নিশ্চয়ই আমরা আমাদের সক্ষমতা এবং আমাদের সেলফ রেসপেক্ট নিয়ে করবো, কিন্তু ওদের সাথে তো আমাদের একটা জায়গাতে এনগেজ করতে হবে, কেন ওরা যুক্তরাষ্ট্রের একটা বড় একটা হচ্ছে যে মিত্র রাষ্ট্র কিন্তু ভারত, এবং এর সাথে সাথে আপনি যদি দেখুন হচ্ছে যে আমি যদি যুক্তরাষ্ট্রের উপর যদি বেশি নির্ভরশীল হয়ে যাই, তাহলে কিন্তু চীনকে হচ্ছে কিন্তু আমি তাহলে হচ্ছে চীনের কিন্তু এক ধরনের হচ্ছে যে আক্রোশটা বেড়ে যায়, এবং অলরেডি কিন্তু চীনের কিন্তু আমরা যেটা শুনেছি যে এই আপনার চায়না, পাকিস্তান, বাংলাদেশ ট্রাইল্যাটারাল এগ্রিমেন্ট নিয়ে যে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, ওখান থেকে পিছিয়ে আসাতে কিন্তু চীনের এখানে প্রতিনিধিরা কিন্তু তাদের অসন্তোষ প্রকাশ করেছে। তো এই ব্যালেন্সিং একটা করব কি করে? এবং
হ্যাঁ, তাহলে আমরা কি মানে কোনো সিদ্ধান্তই নিচ্ছে না চিন্তা ভাবনা করে, তা আমরা এই জোটে গেলাম কেন? এটা তো আমারও প্রশ্ন। আপনি যদি দেখুন যে আপনি যদি জানেন যে আপনার হচ্ছে পশ্চিমা বিশ্বের যে প্রভাব তাদের বা ওদের উপর নির্ভরশীলতা বা ওদের যে হচ্ছে মাল্টিল্যাটারাল যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইএমএফ, তারপর যে আপনার যে এখানে এক ধরনের ডিপেন্ডেন্স আছে, ওখান থেকে যদি আপনি না কাটিয়ে উঠতে পারেন তাহলে তো আমার মনে হবে এটা ইলজাজ মুভ। এটা হচ্ছে যে এটা আমি এখানে এবং এটা হচ্ছে যে আমি আবারও বলবো যে সরকারের বিভিন্ন যে এখানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি যদি বলি ওই অর্থে, যেমন হচ্ছে আপনার আমলাতন্ত্র বা হচ্ছে যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর হচ্ছে যে বিভিন্ন অ্যাডভাইজার যারা আছে, বা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের খোদ যিনি হচ্ছে যে এখানে হচ্ছে আমি বলবো প্রতিনিধিত্ব করেন আমাদের ডক্টর ইউনুস, বা হচ্ছে যে আমাদের হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ বা আর্ম ফোর্সেস, এটার মধ্যে একটা সমন্বয়হীনতা আছে, ল্যাক অফ কোঅর্ডিনেশন। এটার তো সবচেয়ে বড় আপনি হচ্ছে উদাহরণ আমি বলেছি আপনার প্রোগ্রামে, আবারও বলবো যে আমি যুক্তরাষ্ট্রের সরকারের সাথে যখন আমি নেগোশিয়েট করছি, এটা হচ্ছে জাপানে, ভিয়েতনামে এটাকে এখানে ঘোষণা দিয়েছে যে ন্যাশনাল ইকোনমিক ইমার্জেন্সি, এবং আপনার যতগুলো যে এখানে স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে এটা আমাদের এখানে এটা ডেলিগেশন পাঠানো উচিত ছিল, যারা অভিজ্ঞ, যারা হচ্ছে ওদের লবিং এখানে জানে, এবং যাদের হচ্ছে ওদের ওয়াশিংটন কিভাবে অপারেট করে বা ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার পলিসি ডিসিশন আছে এটা ইনফ্লুয়েন্স করতে পারে। এবং দেখুন এটা সুবিধা কারা পেয়েছে, এই সুবিধা পেয়েছে ভিয়েতনাম। এটা হচ্ছে যে এখন 45% থেকে ওরা একটা 20% নামিয়ে আসে ওদের শুল্কটা। আপনি দেখুন হচ্ছে ইন্দোনেশিয়া এটা 32% থেকে 19% নামিয়ে নিয়ে আসছে, এবং ওরা হচ্ছে প্রথম দিন থেকে ওরা এনগেজ করা শুরু করেছে। তো ঢিলাঢালাভাবে এইসব ক্রাইসিসগুলোকে তো সামলানো যায় না। এখন দেরিতে হোক যে এখন হচ্ছে বেসরকারি খাতের প্রতিনিধিদেরকে বিজিএমই এখন আপনার কি মনে হয় আমরা কি কোনো সুবিধা পেতে যাচ্ছি? আমি চাইবো যে দেশের জন্য, আমি বলি দেশের মানে বৃহত্তর স্বার্থের জন্য আমি আশা করব যে এখানে হচ্ছে আমরা হচ্ছে কিছুটা হলেও আমাদের বা আমরা হচ্ছে কিছুটা ওদের কাছে হচ্ছে শুল্ক এখানে এই শুল্কর যে মাত্রাটা এটা কমিয়ে আনতে পারি। কিন্তু আবার প্রশ্নটা হচ্ছে অ্যাট হোয়াট কস্ট? আপনি যদি এখন রুলস অফ অরিজিনটা যেখানে যে যুক্তরাষ্ট্রে শোনা যাচ্ছে যে আপনি বলা হচ্ছে যে আপনি যদি রপ্তানি আপনি করেন তাহলে আপনার যে কাঁচামাল যেগুলো আছে আমদানি করেন এটার ম্যাক্সিমাম বা সর্বোচ্চ 40% হচ্ছে যে বাংলাদেশ থেকে মিনিমাম সর্বনিম্ন এখানে আসতে হবে। তো বা আপনার বিদেশি আপনার যেখানে আমরা যে কাঁচামালগুলো আমরা এখানে ব্যবহার করি অন্তত 70% হচ্ছে যে আমরা হচ্ছে বিদেশি এখানে কাঁচামাল, বেশিরভাগই যে চীনা, স্পেশালি যদি আপনার ওভেনের উপর দিকে দেখেন। এখন এটা যদি 40% নামাতে হয় তাহলে কীভাবে নামাবো? তো আমার তো এখানে হচ্ছে এই একটা চাপ আছে। 2 নম্বর হচ্ছে যদি এখন যুক্তরাষ্ট্র বলে যে তাদের সাথে আমরা আমাদের ট্যারিফ সিনক্রোনাইজেশন করি, আমরা কিন্তু দেখেন ভিয়েতনাম কিন্তু বলে দিয়েছে ওদের 99%, ইন্দোনেশিয়া 99% হচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আপনাদের শুল্ক সরিয়ে ফেলেছে। কিন্তু আমরা আমাদের শুল্ক সরিয়ে ফেললেও আমাদের ক্রয় ক্ষমতা আছে, আমাদের ক্রয় ক্ষমতা তো অতটুকু নেই যে যুক্তরাষ্ট্রের দামি গাড়িগুলো বা মেশিনারি এখানে কেনার মতো। হ্যাঁ, আমাদের ক্রয় ক্ষমতা আছে। কটন অলরেডি আমরা কিন্তু কটনের বৃহত্তম মানে হচ্ছে আমরা হচ্ছে আমদানিকারীর মধ্যে একজন। তারপর আমরা হচ্ছে বলেছি আমরা সয়াবিন অয়েল নিব, আমরা ওদের কাছে এলপিজি, এলএনজি এগুলো নেওয়ার এখানে আমরা চেষ্টা করব। কিন্তু বিগ বাজেট যে এখানে আইটেমগুলো যেমন হচ্ছে আপনার মনে করেন হচ্ছে সমরাষ্ট্র বা হচ্ছে বড় বড় প্লেন, ওগুলো তো কেনার আমাদের সক্ষমতা নেই। নাহলে তো আমরা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর কাছে লোনে আমরা এখানে লোনের ভারে জর্জরিত হয়ে যেতাম না। এখন দেখুন আপনার ইউএই বলেন, সৌদি আরবিয়া বলেন, কাতার বলেন, ওরা হচ্ছে $100 বিলিয়ন, $200 বিলিয়ন ওরা হচ্ছে একটা বলে দেয় যে আমরা হচ্ছে সমরাস্ত্র ক্রয় করব, বা হচ্ছে এখানে প্রাইভেট জেট আমরা এখানে ক্রয় করব। জাপান যেমন বলেছে হচ্ছে যে ওরা $550 বিলিয়ন বিনিয়োগ করতে রাজি যুক্তরাষ্ট্রে নেক্সট 10 বছরে, যেখানে হচ্ছে এখানে আপনার কর্মসংস্থান করার জন্য। এবং হচ্ছে যে চালের বাজারে হচ্ছে যে ওদের যে যত যে এখানে আমদানি শুল্ক ছিল যুক্তরাষ্ট্রের চালের পণ্যের উপর ওগুলো সরিয়ে দিবে। বা ইন্দোনেশিয়া বলেছে হচ্ছে যে কপার, যে এখানে এই কপারের যেখানে এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ওরা হচ্ছে যুক্তরাষ্ট্রকে দিবে। কারণ যুক্তরাষ্ট্রকে আমাদের দেওয়ার মতো কি আছে? এটা যদি আমাদের এখানে যদি মনে করেন যে, এবং আমাদের তো দেখুন ব্যবসার ঘাটতিতে মাত্র $6.2 বিলিয়ন, ভিয়েতনামের $125 বিলিয়ন, কিন্তু ওখান থেকে ওরা 45% আপনার এখানে হচ্ছে আপনার শুল্ক থেকে ওরা 20% নিয়ে আসছে। তার মানে এটা পুরোপুরি আমাদের অর্থনৈতিক কারণে কিন্তু যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে না। তো কি কারণে দিচ্ছে?
অন্তর্বর্তীকালীন সরকার একাই চাপটা সামলাতে পারবে না। তো সকল এখানে হচ্ছে স্টেক হোল্ডারদেরকে নিয়ে, রাজনৈতিক দল, সুশীল সমাজ, যারা বাংলাদেশের একটা দায়িত্ব আছে, তাদেরকে নিয়ে ওরা এখানে সামনে আগাক। এবার আপনি জানেন যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্ত সংঘাত আছে, যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আপনি তো নিশ্চয়ই জানেন যে অবস্থাটা। এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। কেন? আমি আপনাকে একটু সময় দেন, সময় আছে। দেখুন, দুইজনই কিন্তু আসিয়ান, অ্যাসোসিয়েশন সাউথ ইস্ট এশিয়ান নেশনসের কিন্তু হচ্ছে ওরা হচ্ছে সদস্য, এবং আসিয়ানদের মধ্যে কিন্তু এখানে যে এই সংস্থাটা করা হয়েছিল, তখন আন্ডারস্ট্যান্ডিং ছিল হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, পিপল টু পিপল কন্ট্যাক্টের ওখানে হচ্ছে ওরা হচ্ছে আরও বেশি একজন আরেকজনের প্রতি সম্পর্ক নিবিড় হবে, এইভাবেই হয়েছিল। কিন্তু ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ড দুজনই আসিয়ানের মানে সক্রিয় সদস্য থাকা সত্ত্বেও ওদের মধ্যে সশস্ত্র এখানে যে সংঘাতটা শুরু হলো, এটার উৎপত্তি হচ্ছে 2008 সালে। কেননা ওখানে হচ্ছে যে এমারাল্ড ট্রায়াঙ্গেল বলে একটি জায়গা আছে, যেটা হচ্ছে আপনার ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের বর্ডারের মধ্যবর্তী, যেখানে হচ্ছে একটা প্রাচীন এখানে হচ্ছে একটা মন্দির, খেমের আমলের মন্দির। এখানে ওই খেমের আমলের হিন্দু মন্দিরটা, ওটা হচ্ছে ক্যাম্বোডিয়া চেয়েছিল হচ্ছে যে ইউনেস্কো সাইটে তাদের এখানে রেজিস্টার করতে, থাইল্যান্ড এখানে আপত্তি করছে। এই নিয়ে সংঘাতটা হচ্ছে। এবং যেহেতু এখানে ক্যাম্বোডিয়া আগে ফ্রেঞ্চ উপনিবেশিক শাসনের আমলে ছিল, তো থাইল্যান্ডের এখান থেকে অনেকে বলে হচ্ছে যে ওরা হচ্ছে জোর করে ফ্রেঞ্চ উপনিবেশিক শাসনের সময় থাইল্যান্ড থেকে অংশটা নিয়ে আসা হচ্ছে। তো এটা হচ্ছে ম্যাপটাকে রিভিশন করার জন্য। এখন এটা তো একটা অর্থ। 2 নম্বর হচ্ছে যে আপনি এখানে আবার একটা জিনিস দেখতে হবে যে এখানে কিন্তু একটা প্রক্সি ওয়ার চলছে। প্রক্সি ওয়ারটা কি? থাইল্যান্ড কিন্তু হচ্ছে মেজর নন নেটো অ্যালাই অফ ইউএসএ। এটা কিন্তু সেই ম্যানিলা প্যাক্ট থেকে 1955 সালের থেকে এখানে ম্যানিলা প্যাক্টে হচ্ছে থাইল্যান্ড হচ্ছে এখানে সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের একটা সদস্য, এবং তাদের প্রায় 3,61,000-এর মতো এখানে সেনা সদস্য আছে, এবং ওরা F-16 গ্রিপেন ফাইটার প্লেন, F-5 যত, এবং হচ্ছে যে আপনার হেলিকপ্টারস, ট্যাঙ্কস, এগুলো যথেষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের এখানে সমরাষ্ট্রের উপর নির্ভরশীল। এবং ক্যাম্বোডিয়াতে কিন্তু আপনার হচ্ছে যে ওরা অনেক অংশে কিন্তু চীন এবং রাশিয়ার উপর নির্ভরশীল। এবং ইনফ্যাক্ট আপনার কিন্তু ক্যাম্বোডিয়াতে কিন্তু একটা চায়নার কিন্তু একটা নেভাল বেসও আছে। এবং এর জন্য দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে এক ধরনের ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র চীনের সমরাষ্ট্রের কিন্তু এক ধরনের একটা পরীক্ষা হচ্ছে কিন্তু হচ্ছে এই থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার মধ্যে। আর 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত। কেননা আগের যে এখানে থাইল্যান্ডে যে এখন আসলে যে বলা হয় যে মানে ম্যান উইদাউট দ্য ক্রাউন, বাট দ্য ম্যান হুজ মানে থাকসিন সিনাওয়াত্রা, যার দল এখন হচ্ছে এখানে রুলিং কোয়ালিশনে আছে, তার মেয়ে যিনি ছিলেন, সে 1 বছর আগে কিন্তু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। এবং থাইল্যান্ডের যে আপনার স্ট্রং ম্যান, যে বহু বছরের যে ওখানকার ডিকটেটর ছিল হুন সেন, যে মাত্র আগের বছরই যুক্তরাষ্ট্রের চাপে এখানে উনি ক্ষমতা থেকে সরে আসেন, তার ছেলে হুন মানাত আসছেন। তো হুন সেনের সাথে হচ্ছে থাকসিন সিনাওয়াত্রার মেয়ের একটা ফোন আলাপ হয়েছিল, যেখানে তাকে উনি চাচা হিসেবে সম্বোধন করছিলেন, এবং উনি হচ্ছে উনার থাইল্যান্ডের এক জেনারেলকে বলছিলেন যে সে ক্যাম্বোডিয়ার ব্যাপারে অনেক কথা বলেছে, তো সে কিছু জানে না, সে নির্বোধ, তো সে বলেছে যে আপনি এটা ঠিক করে ফেলেন, এই পার্সোনাল রিকোয়েস্টটা। তো এটা হচ্ছে যে আবার হুনসেনের এখান থেকে তার ইনার সার্কেল থেকে এটা লিক করা হয়, এবং এটাতেই তখন হচ্ছে থাইল্যান্ডে এটা অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে স্বাভাবিকভাবে। এবং দেখা যায় যে থাকসিন সিনাওয়াত্রা এবং তার মেয়ে, তারা হচ্ছে যে আসলে হচ্ছে দেশের স্বার্থের চেয়ে নিজের পার্সোনাল স্বার্থকে বেশি প্রেফার করা হচ্ছে, এবং তার জন্য তাকে রিজাইন করতে হয়েছে। এখন হুনসেনে অনেকে মনে করছে যে সে হয়তোবা তার হচ্ছে যে তার ছেলে হুন মানাতের জনপ্রিয়তা বাড়ানোর জন্য একটা যুদ্ধ বিগ্রহে এখানে হচ্ছে হয়তোবা তাকে দেশটাকে ঠেলে দিচ্ছে। অবশ্য একটা আশার কথা হচ্ছে যে আসিয়ানে ওরা অফার করেছে যে মিডিয়েট করার জন্য, কিন্তু এখন জাতীয়তাবাদের ব্যাপারে আছে এবং হচ্ছে জনপ্রিয়তার ব্যাপার আছে, যেটা অনেকটা পপুলিজম বলে। সো এই পপুলিজমে এখানে হচ্ছে 2 দেশই কিন্তু এখানে হচ্ছে একটা ডেঞ্জারাস গেম খেলছে। এবং আমার ভয়টা হচ্ছে কি, দেখুন ক্ষণস্থায়ী হলেও আপনার হচ্ছে যে বেশ রক্তাক্ত সংঘাত কিন্তু বেশ কয়েকটা হয়ে গেল। একটা হচ্ছে ইরান ইসরায়েল, আপনি একটা দেখেন ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে এখানে, এবং হচ্ছে এখন হচ্ছে থাইল্যান্ড এবং আপনার হচ্ছে ক্যাম্বোডিয়া। এখন কিন্তু আপনার এক একটা দেশের সাথে সংকট নিরসন করার জন্য মানুষ কিন্তু এখন হচ্ছে কথা বলছে না, এখানে হচ্ছে যে এখন কিন্তু হচ্ছে যে এখানে ওরা নেগোসিয়েশনে যাচ্ছে না,
ওরা কিন্তু মিলিটারি স্ট্রেংথের ট্রায়ালটা করছে, রাইট। এবং এটা এক অংশে কিন্তু হচ্ছে আমাদের দেশকেও কিন্তু তাহলে হচ্ছে আমাদের নীতি প্রণেতারা যারা আছেন, যা তারা দেশের স্বার্থে কিন্তু চিন্তা করতে হবে যে এই রকম সংঘাতে যাতে ওরা না জড়িয়ে পড়ে, কেন এটা কিন্তু এটা একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে। এবং 2 নম্বর, এটা কিন্তু আমাদের ডিফেন্সের এখানে হচ্ছে যে আর ভিজিলেন্সটা যেটা আছে ওটা কিন্তু আরও এখানে আরও বাড়াতে হবে, কেন যাতে হচ্ছে যে আমাদের দেশের আমাদের মানে অভ্যন্তরীণ দুর্বলতা কেউ সুযোগ না নিতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে যত বেশি আপনার হচ্ছে ক্ষমতার এই দ্বন্দ্ব বাড়তে থাকবে, এরকম প্রক্সি ওয়ার কিন্তু বিশ্বের অনেক জায়গায় দেখতে হবে, এবং এটা থেকে বোধহয় বাংলাদেশও এখানে খুব সতর্ক থাকতে হবে যে এটার মধ্যে যাতে না জড়িয়ে যায়। অনেক ধন্যবাদ। ওইদিকে জানেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে ওয়াশিংটন এবং মানে প্যারিসের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে, এবং ইতিমধ্যে ওরা সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দেবে। ওইদিকে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের উপর চাপ বাড়ছে, 240 জনের মতো এমপি চাপ দিচ্ছেন যে তাকে মানে স্বীকৃতি দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকেও এই প্রতিক্রিয়া দেওয়া গেছে। তো এই ডেভেলপমেন্টটা আপনি কীভাবে দেখছেন? আমার তো মনে হয় হচ্ছে যে দেখুন, গাজাতে এখানে হচ্ছে যে জেনোসাইড চলছে, এবং যেভাবে হচ্ছে যে আপনার ত্রাণ সমগ্র বিতরণের লাইনে যখন ঠান্ডা মাথায় প্রি মেডিটেটেড কিলিং হচ্ছে, এটা বিবিসিতেও আসছে, আল জাজিরাতেও আসছে, সিএনএনও পর্যন্ত আসছে। তো মানে যেগুলো হচ্ছে পশ্চিমা মানে বিশেষ মানে বিশ্বস্ত এখানে হচ্ছে যে সংবাদ বার্তা, এবং বহু বছর ধরে এখানে হচ্ছে বিশ্বের বিবেকে নাড়া দিচ্ছে। তো গাজাতে মানুষ হত্যা করে এখানে যখন সাফ করে দিবে, তারপর এখানে হচ্ছে যে একটা মানে হচ্ছে যে এটা এমটি ডিপ্লোম্যাটিক ভিক্টরি। আমি বলবো না যে বেটার লেট দ্যান নেভার, কিন্তু এতকাল ফ্রান্স, তারপর এতকাল মানে ইউরোপের দেশগুলো কোথায় ছিল যখন বছরের পর বছর যখন গাজা এবং ওয়েস্ট ব্যাংকের এখানে হচ্ছে প্যালেস্টিনিয়ানদেরকে ধর্ম মত নির্বিশেষে, কি মুসলমান কি খ্রিস্টান, তাদেরকে কিন্তু এখানে নিগৃহীত করা হয়েছে, তাদেরকে পদে পদে তাদেরকে অপমানিত করা হয়েছে, এবং তাদেরকে নির্বিচারে এখানে মারা হয়েছে। এবং এখন যেটা হচ্ছে যে এখন আমার কিছুটা মনে হয় যে যুক্তরাষ্ট্রের যে এই ট্যারিফ, যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য যে এখানে সারা বিশ্বে তাদের মিত্রদেরকে, পশ্চিমা মিত্রদেরকে যে চাপটা দিচ্ছে, এটারও একটা হচ্ছে রিয়াকশন। তো বাট আমি বলবো যে প্যালেস্টাইনের যে যৌতিক মানে প্যালেস্টাইনের যে ন্যায়সঙ্গত যে অধিকার, তার সাথে বিশ্বের বিবেকবান মানুষরা সবাই এক, এবং এদের হচ্ছে যে ওদের হচ্ছে ওদের স্বাধীনতার ব্যাপারে এখানে হচ্ছে আমাদের এখানে সমর্থন দেওয়া উচিত। এবং ইসরায়েলের যে বর্তমান সরকারের যে গণহত্যা করছে, এটাকে নিন্দা করতেই হবে। তো এই অর্থে আমি বলবো যে ইটস আ ওয়েলকাম মুভ, কিন্তু এটার সাথে যে একটা পলিটিক্যাল মোটিভও থাকতে পারে, এটা কিন্তু উড়ানো যেতে পারে। কিন্তু গাজাকে এখন এই ডেভেলপমেন্টের পরে আমেরিকা সম্ভবত অন্যরকম কি দেখাচ্ছে, তারা তো গাজাতে বোধহয় ব্যাপক জেনোসাইড হবে এখন তো অলরেডি তো ওখানে হচ্ছে যে গাজাতে তো 50 থেকে 60% যে এখানে বসতিগুলো হচ্ছে, ওগুলো তো ধূলিসাৎ হয়েই গেছে। এবং ওরা কিন্তু এখনও দেখুন যে আমি আরেকটা কথা বলবো হচ্ছে যে সিরিয়ার সাথে যে আহমেদ আল শারার সাথে যে এখানে তারা হঠাৎ করে স্যাংশন সরিয়ে দিল, ওটার মধ্যে এব্রাহিম একটে একটা এখানে হচ্ছে যে চাপ আছে, যে বলছে যে সিরিয়ান গভর্নমেন্ট এখন আহমেদ আল শারার সরকার ওরা এখন সচেষ্ট হবে ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করার জন্য। তো সুতরাং যুক্তরাষ্ট্র কিন্তু তার কিন্তু চাপটা দিয়েই যাচ্ছে, বা মানে ইন্ডিয়া মিডল ইস্ট আফ্রিকা করিডোরে এখানে হচ্ছে যে গাজাকে ওরা হচ্ছে একটা সেন্ট্রাল পিস করতে চাচ্ছে। ট্রাম্প তো বহুবার এখানে প্রকাশ্যে বলেছে, এটা কোনো কনস্পিরেসি থিওরি না। তো যুক্তরাষ্ট্রের যে নীতি প্রণেতাদের উপর, কি ডেমোক্র্যাট কি রিপাবলিকান, তাদের উপর যে এই ইসরায়েলি লবি, তাদের যে ইনফ্লুয়েন্সটা, এটা কিন্তু এখনো কমে নাই। কিন্তু যুক্তরাষ্ট্রের যে বিবেকবান মানুষ, বিশেষ করে তরুণদের মধ্যে ইসরায়েলের প্রতি যে এখানে একটা সফট কর্নার ছিল, এটা কিন্তু চলে যাচ্ছে। সো আমার মনে হয় যে মাইট ইজ নট অলওয়েজ রাইট, এবং ধর্মের চাকা বাতাসে ঘুরে, এবং প্যালেস্টাইনের লোকদের যে এই যে অত্যাচার, এবং যে 70-80 বছর ধরে পশ্চিমা বিশ্বের যে এখানে হচ্ছে যে এক ধরনের উদাসীনতা এবং ইসরায়েলের মধ্যে সমর্থন, এটা কিন্তু হচ্ছে যে এটা ইতিহাস কিন্তু বলবে যে এটা অন্যায়, এবং অন্যায় চিরকালই অন্যায় থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।